ধর্ম যার যার বিষয়, কিন্তু তাই বলে ধর্ম অন্ধ হয়ে থাকা কখনোই যে উচিত নয় তা বারবার প্রমাণিত হয়েছে। সাম্প্রতিককালে বিশ্বজুড়ে ধর্মান্ধতার উদাহরণ আমাদের সামনে বারবার ফুটে উঠেছে। আর এই ধর্মান্ধতা কতটা ভয়াবহ হতে পারে, তার পরিণাম কতটা ভয়ঙ্কর, তা একাধিক উদাহরণ আমাদের প্রমাণ করে দিয়েছে। এই সময় চারিদিকের নানান খবরের ফাঁকে সম্প্রতি আফগানিস্তান থেকে এমন কিছু খবর আমাদের কাছে আসছে যা শুনলে আপনারা চমকে উঠবেন। ভাবছেন আফগানিস্তানে যা হচ্ছে তাতে আমাদের মাথা ব্যথার কি কারণ? ডেমোগ্রাফি পরিবর্তনের দাবি করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তখন ভারতের কি সত্যিই চিন্তার কোনো কারণ নেই? প্রতিবেশী দেশের মাটিকে ব্যবহার করে অতি সন্তর্পণে এই বিষ বপন করা হচ্ছে না তো ভারতের মাটিতেও? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাই। চলতি মাসের শুরু থেকেই লাগাতার ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছে ওই আফগানিস্তান। সামগ্রিকভাবে এই কদিনে অন্তত সাতটি ভূমিকম্প হয়েছে ওই দেশে। মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের, আহত অগণিত মানুষ। এখনো বহু মানুষ ওই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। চলছে উদ্ধার কাজ। ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ফলে ভারতের পক্ষ থেকে সমস্ত রকম মানবিক সাহায্য এবং ত্রাণও সহায়তা করা হচ্ছে ওই আফগানিস্তানকে। আর এই ভয়াবহ বিপর্যয়ের মাঝে উঠে এসেছে এর চেয়েও আরও একটি ভয়াবহ খবর। আপনারা জানেন 2021 সালের আগস্টে আফগানিস্তানে ধর্মান্ধ ওই তালিবানরা ক্ষমতায় এসছে, যা ছিল মূলত ওই দেশের নারীদের প্রতি সবচেয়ে ভয়ের কারণ। এবার এই সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে, ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগেও জারি রয়েছে ওই দেশে নারীদের ওপর তালিবানি ফতোয়া, যার ফলে মৃত্যুর কালো ছায়া নেমে আসছে সে দেশের হতভাগী মহিলাদের ওপর। বুঝতে পারছেন না তো কি হচ্ছে বিষয়টা? আসুন একটু খুলে বলি বা বুঝিয়ে বলি। শরিয়ত আইন বলছে নারীদের ক্ষেত্রে পরপুরুষের ছোঁয়া হারাম। আর তাই ভূমিকম্পে চাপা পড়া মহিলাদের বাঁচাচ্ছে না উদ্ধারকারী দল। ফলে বাঁচার সুযোগ থাকলেও চাপা পড়া মহিলাদের ক্ষেত্রে মৃত্যুই যেন ভবিতব্য হয়ে উঠছে। এমনটাই জানাচ্ছে মার্কিন সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস। জানা যাচ্ছে উদ্ধারকারীরা শুধুমাত্র পুরুষ এবং শিশুদের বাঁচাচ্ছেন। পুরুষ আত্মীয় স্বজনের অনুপস্থিতির কারণে কখনো কখনো ওই মহিলাদের পোশাক ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তাদের শরীরের সঙ্গে কোনো রকম স্পর্শ না হয়। কারণ উদ্ধারকারীদের কাছে ওই নারীরা অস্পৃশ্য। গুরুতর আহত অবস্থায় যে সমস্ত মহিলারা কোনো মতে বেঁচে গিয়েছেন তাদেরও বিনা চিকিৎসায় ফেলে রাখা হচ্ছে। আর যে সমস্ত মহিলারা ইতিমধ্যেই মারা গেছেন তাদের দেহ কাপড়ে বেঁধে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে, যাতে ওই মৃতদেহের শরীরেও ছোঁয়া না লাগে। এর থেকে ধর্মান্ধতার আর ভয়ঙ্কর উদাহরণ আর কি হতে পারে? কঠোর নিয়ম কানুন এবং পূর্বপুরুষদের অন্ধবিশ্বাস মানুষের স্বাভাবিক চিন্তা ভাবনাকে, জীবনকে কিভাবে রুদ্ধ করে দেয় বুঝতে পারছেন? সেখানে পরপুরুষদের স্পর্শ নিয়ে নিষেধাজ্ঞার জেরে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে আটকে প্রাণ হারাচ্ছেন মহিলারা। এই একবিংশ শতাব্দীতে এসেও এ যেন এক অমানবিক উগ্রপন্থার চরমতম নিদর্শন। তাছাড়া মহিলাদের নিয়ে ওই তালিবানিদের এমন ফতোয়ার শেষ নেই ওই আফগানিস্তানে। এখন আপনাদের একটু জানিয়ে রাখি কারা আসলে এই তালিবান।
পশতু ভাষায় তালিবান শব্দের অর্থ হচ্ছে ছাত্র। আফগানিস্তান থেকে রাশিয়ার সেনা ফিরে যাওয়ার পরে ওই 90 দশকে মাথাচাড়া দিয়ে ওঠে এই তালিবানরা। বলা হয় সুন্নি ইসলামী শিক্ষায় শিক্ষিত বিশিষ্ট ব্যক্তিরা পাকিস্তানে তালিবানি চিন্তাধারার প্রবর্তন করেছিল। শুরুর দিকে তালিবানরা ঘোষণা করেছিল ইসলামী এলাকায় বিদেশি শাসন শেষ করতে হবে, সেখানে শরিয়ত আইন লাগু করা দরকার। একই সঙ্গে তাদের লক্ষ্য ছিল ওই ইসলামিক রাষ্ট্র গঠন করা। সব কিছুই যেন শুরুর দিকে ভালো লাগে, ঠিক তেমনটাও এক্ষেত্রেও মনে হয়েছিল অনেকের। তালিবানদের ঈশ্বরের দূত ভেবেছিলেন অনেকেই, কিন্তু যত দিনে আফগানিস্তান বুঝল আসল সত্যিটা, ততদিন ইটস টু লেট, মানে অনেক দেরি হয়ে গেছে। ততদিনে দাঁত নখ বের করে শক্তি কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে এই তালিবানদের। তবে অনেকেই মনে করে নেপথ্যে ছিল রাশিয়া এবং আমেরিকার যোগ। আফগানিস্তানে রাশিয়ার প্রভাব শেষ করার জন্য তালিবানদের পেছনে আমেরিকার সমর্থন ছিল বলেই ধারণা অনেকের। আর আমেরিকা বোধহয় ভুলে গিয়েছিল তালিবানদের মতন ধর্মান্ধদের সমর্থন করা আর দুধ দিয়ে কালসাপ পোষা এই দুটোই একই বিষয়। কিন্তু 9/11 হামলার পরে আমেরিকা বুঝতে পারে কত বড় ভুল তারা করেছে। তবে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও তেমন কাজের কাজ কিছুই করতে পারেনি ওই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। এদিকে পাক আফগান সীমান্তে দুর্গম অঞ্চলে তালিবানদের সমর্থন জোগাতে থাকে আবার পাকিস্তান। 2001 সালে ন্যাটো বাহিনীর কারণে তারা শুধুমাত্র ওই সীমান্ত এলাকাতেই সীমাবদ্ধ থাকলেও 2012 সালে ন্যাটো ঘাঁটিতে হামলার পরে ফের শক্তি সঞ্চয় করতে থাকে তারা। 2015 সালে তালিবানদের হাতে দখল হয়ে যায় আফগানিস্তানের কুন্দুজ। এরপর ধীরে ধীরে তালিবানদের পাশে দাঁড়ায় পাকিস্তান, ISI এবং একাধিক জঙ্গি সংগঠন। এরপর 2021 সালের এপ্রিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। প্রায় 90,000 তালিবান যোদ্ধা ধাপে ধাপে অগ্রসর হয়ে আফগানিস্তান দখল করতে শুরু করে। তাদের সামনে দাঁড়াতে পারেনি প্রায় 3 লক্ষ প্রশিক্ষিত আফগান সেনা। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং প্রথমে তাজিকিস্তানে, পরে ইরানে আশ্রয়ের চেষ্টা করেন। এভাবেই ফের একবার আফগানিস্তানে নিজেদের প্রতিষ্ঠা করে তালিবান। আর এটাকেই বলা হয় আফগানিস্তানের সেকেন্ড তালিবান টেকওভার। আর এই তালিবান শাসনের অধীনে নারী হওয়া মানে এক শ্বাসরুদ্ধকর জীবন, যেখানে প্রতিটি দিন বেঁচে থাকাই মানে নতুন নিষেধাজ্ঞার সঙ্গে আপোষ করা। আফগানিস্তানে প্রথম তালিবান শাসনেও নিজেদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত ছিলেন সেখানকার নারীরা। আর এবারেও অর্থাৎ এই 2021 সালে দ্বিতীয়বার তালিবান ক্ষমতায় আসার পর তাদের তরফে ওই মহিলাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেসব খালি ছিল মুখের কথা। পরপুরুষের স্পর্শ থেকে শুরু করে শিক্ষার অধিকার, কাজ, এমনকি হাসি আনন্দ সবই তালিবানি ফতোয়ার শেকলে বন্দী। ফতোয়ার যেন শেষ নেই, আর অবশ্যই তা শুধুমাত্রই মহিলাদের জন্য, নারীদের জন্য। তালিবানের সরকারি মন্ত্রকের নির্দেশ অনুযায়ী নারীদের জন্য পূর্ণ শরীর আবৃত রাখা বাধ্যতামূলক, অর্থাৎ ঢেকে রাখতে হবে সবকিছু। শুধু মুখ নয়, চোখ ছাড়া অন্য কিছু প্রকাশ পেলে তার রীতিমতো অপরাধ হিসেবে গণ্য হবে। এখানেই শেষ নয়, নারীরা যদি এই নিয়ম মানতে ব্যর্থ হন তবে তাদের পুরুষ অভিভাবককে শাস্তি পেতে হবে। এক্ষেত্রে জেল, চাকরি হারানো বা জরিমানার মতন শাস্তির বিধান রয়েছে। আফগানিস্তানের রাস্তায় আজ তাই দেখা যায় শিশু থেকে বৃদ্ধা সবাই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মহিলা যারা গুটি কয়েক রয়েছেন তারা সবাই ওই কালো পোশাকে ঢাকা। এটা কি নারীর অস্তিত্ব মুছে দেবার চেষ্টা? তালিবানদের আরেক ফতোয়া বলছে নারীদের শুধু শরীর নয়, তাদের কণ্ঠস্বরও নাকি হারাম। ভাবতে পারছেন, রাস্তায়, বাজারে কিংবা অফিসে নারীর উচ্চস্বরে কথা বলা নিষেধ,
নারীদের গান গাওয়া, কবিতা পাঠ করা এবং জনসমক্ষে বক্তৃতা দেওয়া সবই সেদেশে শাস্তিযোগ্য অপরাধ। এমনকি স্কুল বা বিশ্ববিদ্যালয়ে নারীদের উত্তর দেওয়ার সময়ও বাইরের কেউ শুনে ফেলার ভয়ে চাপা গলায় কথা বলতে হয়। এ যেন আফগানিস্তান জুড়ে নারী শক্তির কণ্ঠরোধ করার এক অদম্য চেষ্টা। এছাড়াও তালেবান শাসনে নারী শিক্ষাকে মনে করে তাদের সবচেয়ে বড় শত্রু। আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর থেকেই মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা থেকে নারীদের সম্পূর্ণ বহিষ্কার করা হয়েছে। মেয়েরা ষষ্ঠ শ্রেণীর পর্যন্তই স্কুলে যেতে পারে, তারপর আর স্কুলে যাওয়ার ওই মেয়েদের কোনো অধিকার নেই। কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ঝুলছে তালা। যে শিক্ষিকারা একসময় ছাত্রীদের পড়াতেন তাদেরও বহিষ্কার করে দেওয়া হয়েছে। ফলে এখন আফগানিস্তানই পৃথিবীর একমাত্র দেশ যেখানে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ। নারীরা যেন সমাজে যে কোনো অবদান রাখতে না পারে, এটাই তালিবানদের এক এবং প্রধান লক্ষ্য। সরকারি দপ্তর, আদালত, হাসপাতাল সব দরজা থেকে বাদ দেওয়া হয়েছে ওই নারী কর্মীদের। নারী বিচারক, আইনজীবী, সাংবাদিকদের অধিকাংশ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। মাত্র কয়েকটি ক্ষেত্রে নারীদের কাজের অনুমতি রয়েছে, যেমন নারী ডাক্তারদের হাসপাতালে নারী ওয়ার্ডেই কাজ করতে হবে এবং সেখানেও সীমাবদ্ধ এত বেশি যে চিকিৎসা প্রায় অসম্ভব। এটুকু শুনেই দমবন্ধ লাগছে না তো আপনাদের? এর চেয়েও ভয়াবহ ফতোয়া জারি রয়েছে ওই আফগানিস্তানে নারীদের ওপর। জানেন কি? বদলের বাংলাদেশেও কি তবে সেই পথে এগোচ্ছে এখন? কথা বলছিলাম আফগানিস্তানের নারীদের ভয়াবহতা নিয়ে, তালিবানি ফতোয়া নিয়ে। তালিবান শাসনে নারীদের জন্য পার্ক, জিম, স্নানাগার, ঐতিহাসিক স্থান, এমনকি রিক্রিয়েশন সেন্টারেও প্রবেশ নিষিদ্ধ। বিউটি স্যালনগুলো জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক নারী গোপনে স্যালুন চালালেও তালিবান পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, আর তারপরের অবস্থা তো আপনারা অনুমান করতেই পারছেন। আর সবচেয়ে ভয়ানক কি জানেন? জানলা দিয়ে নারীদের বাইরে তাকানো পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যাতে রাস্তায় কেউ তাদের দেখতে না পায়। এমনকি নারীর শরীর নিয়ন্ত্রণে রাখার জন্য তালিবান জন্ম নিয়ন্ত্রণ ও কন্ট্রাসেপটিভ পণ্য নিষিদ্ধ করেছে। ফার্মেসি থেকে এসব ওষুধ সরিয়ে নেওয়া হয়েছে। অনেক জায়গায় ধাত্রীদের ওপর হুমকি দেওয়া হয়েছে যাতে তারা প্রসূতি সেবা না দেন। ফলে মাতৃমৃত্যুর হার বেড়েছে, নবজাতকদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। শুনতে কষ্ট লাগছে? তাহলে ভাবুন সেদেশের মহিলাদের অবস্থাটা ঠিক কি। তারা প্রতিনিয়ত এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। ভূমিকম্প বা বন্যার মতন প্রাকৃতিক দুর্যোগেও তালিবানি ফতোয়া নারীদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ভাবতে পারছেন? একটা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে সমস্ত কিছু, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে মানুষ, আর সে মানুষ শুধুমাত্র যে পুরুষ তা নয়, সেখানে নারীরাও রয়েছেন, শিশুরাও রয়েছেন। নারীদের পরপুরুষ ছুঁতে পারবে না, এই ফতোয়ার কারণে ওই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মহিলাদের উদ্ধার করা হচ্ছে না। তারা ওই ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকলেও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কেন না, তাদেরকে বের করতে গেলে তাদের শরীরে পুরুষদের হাত লাগবে, আর তা করা যাবে না। যারা কাছাকাছি রয়েছে তাদেরকে স্পর্শ না করে জামা কাপড় ধরে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসা হচ্ছে জীবিত অবস্থাতেই। কেন না, যাতে ছোঁয়া না লাগে। আন্তর্জাতিক স্তরে এই নিয়ে বহু কথা হলেও তালিবানরা নিজেদের দাবিতে এখনো অনড়। তারা এটাকেই ইসলামী শরিয়ত শুদ্ধ প্রয়োগ বলে দাবি করছে। আচ্ছা, সেই একই ধারা কি এবার প্রবাহিত হচ্ছে আমাদের প্রতিবেশী ওই বাংলাদেশেও? অনেকেই এটা শুনে রে রে করে উঠতে পারেন, কিন্তু আমরা কোনো ধর্মের বিরুদ্ধাচরণ করছি না, বরং গোঁড়া মৌলবাদ, ধর্মান্ধতার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি মাত্র।
বাস্তব যা ঘটনা ঘটেছে সেটাই বলছি মাত্র। এ আমাদের কোনো মন গড়া কাহিনী, গল্পগাথা নয়। যে শরিয়ত আইনের দোহাই দিয়ে আফগানিস্তানের বিপর্যস্ত নারীদের উদ্ধার কাজে বাধা দেওয়া হচ্ছে তালিবানদের, সেই শরিয়ত আইনকেই ঢাল করছে বাংলাদেশও। সম্প্রতি একটি অতি ঘৃণ্য ঘটনা ঘটেছে ওই বাংলাদেশের মাটিতে। জানেন কি? দিন কয়েক আগে রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মেহেদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলের সমাধি ঘিরে উত্তেজনা তৈরি হয়। কারণ সমাধিটি মাটি থেকে প্রায় 12 ফুট উঁচুতে নির্মাণ করা হয় পবিত্র কাবা শরীফের আদলে। এই নিয়ে তৌহিদি জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। একটা সময় পরে তারা নুরুল হকের বাড়ি এবং দরবারের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দরবার শরীফ ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনী বা র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও তৌহিদি জনতা পিছু হটে নুরুল হকের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে আবার বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর ফের দ্বিতীয় দফায় হামলা চালায় তারা। এরপর বাড়ির সামনে থাকা ওই নুরুল হকের সমাধি থেকে তার মৃতদেহ টেনে তুলে নিয়ে চলে যায়। পরে তারা মৃতদেহটি ঢাকা খুলনা মহাসড়কে পদ্মার মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনা আমাদের তৈরি করা ঘটনা নয়, বাংলাদেশ সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে এই ঘটনা। এ বিষয়ে সেখানকার তৌহিদি জনতার বক্তব্য শুনলে আপনাদের দ্বিতীয় আফগানিস্তান বলেই মনে হবে। কেউ বলছেন নুরাল পাগলের কর্মকাণ্ড ওই শরিয়ত বিরোধী থাকায় ধর্মপ্রাণরা তা মেনে নিতে পারেনি। আবার কেউ বলছেন মৃতদেহ পুড়িয়ে ফেলা সমর্থন না করলেও যেহেতু নুরুল পাগলের কর্মকাণ্ড তাকে মুসলিম মনে হয়নি, তাই বিষয়টি নাকি সমর্থনযোগ্য। আবার কেউ বলছেন তার কবর দেওয়া হয়েছিল 12 ফুট উঁচুতে, যা শরিয়ত পরিপন্থী। তিনি কালেমা বিকৃত করতেন, আজান বিকৃত করতেন, জনতা তার আস্থানা সে কারণে গুড়িয়ে দিয়েছে। এই ঘটনার ওপরে কি রয়েছে? ওই আফগানিস্তানের তালিবানিদের ছায়া। আর বাংলাদেশে বর্তমানে নারী নির্যাতনের কি পরিসংখ্যান সে তো আপনাদেরকে বিগত কয়েকটি এপিসোডে জানিয়েছি। তবে আবার এটাও ঠিক যে ওই বাংলাদেশে এখনো কিছু মুক্ত চিন্তকের অবস্থান রয়েছে। কিন্তু বদলের বাংলাদেশে যেভাবে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, তাতে কি ঠেকাতে পারবে ওই মুক্ত চিন্তকরা? নাকি দ্বিতীয় আফগানিস্তান হয়ে যাবে সোনার বাংলা? আর সেই সোনার বাংলার মাটিকে ব্যবহার করে মৌলবাদ ঢোকার চেষ্টা করছে কি এ ভারতেও? অনুপ্রবেশের সমস্যা ভারতে দীর্ঘদিন। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ডেমোগ্রাফি পরিবর্তনের জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ থেকে সেদেশের সংখ্যাগুরুরা অবৈধভাবে ভারতে ঢুকছে, ভারতের আদিবাসীদের থেকে জমি ছিনিয়ে নিচ্ছে, মহিলাদের সঙ্গে প্রতারণাও করছে। এই ঘটনা যদি সত্যি হয় আর এই ঘটনায় যদি চলতে থাকে, তবে কি আগামীতে এই ভারতবর্ষেও মাথাচাড়া দেবে ওই তালিবানি আইন? প্রশ্নের মুখে পড়বে ভারতের মহিলাদের নিরাপত্তাও। এই আশঙ্কা কি থেকে যাচ্ছে? আর এই আশঙ্কা থেকেই কি তবে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে এবার তৎপর হয়েছে কেন্দ্র? রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প গড়ে তোলার কথা বলা হয়েছে। আফগানিস্তানের প্রধান সমস্যা হলো চরমপন্থা, আর বাংলাদেশেও চরমপন্থী ইসলামী গোষ্ঠী সরাসরি রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও তাদের প্রভাব সমাজে কার্যকর। ফলে একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। অন্যদিকে আফগানিস্তানের এই কঠিনতম অন্ধকার অধ্যায়ে আশার একটা সূক্ষ্ম আলো দেখা যাচ্ছে। কাবুল সহ বিভিন্ন এলাকায় অত্যন্ত গোপনে হাজার হাজার মেয়েকে পড়ানো হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং গুগল মিটের মাধ্যমে। অনেক নারী গোপনে এই স্কুল চালিয়ে নিয়ে যাচ্ছেন। এটা জেনেও এই কাজ তারা করছেন যে ধরা পড়লে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। আপনারা অনেকেই ওই লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের কাবুলিওয়ালার বাঙালি বউ বইটি নিশ্চয়ই পড়েছেন। সেই বইয়ের ছত্রে ছত্রে উঠে এসেছিল সেখানকার নারীদের ভয়াবহ অবস্থার দিকগুলো।
যে নারীর জন্য ওই তালিবানরা পৃথিবীর আলো দেখছে, সেই নারীকেই পায়ের তলায় পিষে মারার চেষ্টা করছে। কঠোর নিয়মকানুন আর পূর্বপুরুষদের অন্ধবিশ্বাস মানুষের স্বাভাবিক চিন্তাভাবনা এবং জীবনকে রুদ্ধ করে দেয়। আজ থেকে প্রায় 100 বছর আগে অচলায়তন নাটকে সেটাই বলে গিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1 শতাব্দী পরেও সেই লেখাই হয়ে উঠেছে যেন চিরন্তন সত্য। আফগানিস্তান কোনো এক সময়ে এই ভারতেরই অংশ ছিল। আজ ভারতের মাটিতে সত্যিই যদি ষড়যন্ত্র আর চক্রান্তের বীজ বপন করা হয় এবং সেই বীজ যদি অঙ্কুরে পরিণত হবার আগেই তাকে শেষ না করা হয়, তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে এই প্রশ্নটাও থেকে যাচ্ছে। আজ এ পর্যন্তই। নমস্কার।